रना रना रनु। আমরা দাদার দোকানে এসেছি, প্রচুর ভ্যারাইটি রয়েছে, সব টেরাকোটা, সব টেরাকোটা। জায়গায় এলে সেখানকার রেসিডেন্ট কেউ যদি থাকে তার থেকে যত ভালো ইনফরমেশন পাওয়া যায় অন্য কোথাও গেলে পাওয়া যায় না। তো এটা কিন্তু একটা সংযোজন আমার ব্লগে, যে এখানে আমজাদ আলী খান সেতার বাজিয়েছেন। ঘটে শ্যামরায়ের মন্দির, 5টা চূড়া, মানে 5 চূড়া অথবা শ্যামরায়, যে যেটা যেভাবে বলে আর কি, তাই তো। এই শাড়িটা কি শাড়ি দাদা? আচ্ছা, শাড়িগুলো শুধু দেখুন, যাদের শাড়ির ন্যাক আছে তারাই বুঝতে পারবে, তাছাড়া বাকিদের একটু অস্বস্তি হবে আর কি। ঠান্ডা কোথায়? এটা এটা ওই যে জিসপা। আচ্ছা, এখন আমরা কোথায় যাবো বিভাস দা? আমরা নেক্সট যাচ্ছি মদন মোহন মন্দিরে। কোথায় যাচ্ছি? মদন মোহন মন্দির। মদন মোহন মন্দির, আচ্ছা চলো দাদা তাহলে। হ্যাঁ, আমাদের এটা দেখা হয়ে গেল, এবার আমরা যাবো মদন মোহন মন্দির। চলুন ঘুরে ফিরে, তো এখানে এর বাড়ি তো আর জায়গা নেই। আচ্ছা, আমরা এসছি মদন মোহনের মন্দির দেখতে। বিভাসদা হচ্ছে, বিভাসদা পরিচিত একজনের সঙ্গে আলাপ হয়ে গেল এখানে। এই টেরাকোটা সংক্রান্ত মানে ও একদম মানে বিশেষজ্ঞ বলা যেতে পারে। আচ্ছা, টেরাকোটার যাবতীয় কাজ ওই ও নিজে হাতে কলমে করে। ওর বড় কয়েকটা আউটলেট আছে, এখানে দোকান আছে। আচ্ছা, ইয়েতে ছিন্নমস্তা দোকান আছে। আর কলকাতায় প্রচুর ওর প্রোডাক্ট সাপ্লাই হয়। আচ্ছা, এখান থেকে যায়? এখান থেকে যায় সমস্ত, ভেঙে চুরে যাওয়ার কোনো সেইভাবে প্যাকিং করা হয়। আচ্ছা আচ্ছা, তারপরে বিদেশে যায় ওর জিনিসপত্র অনেক, ওর অনেক বিশাল ব্যাপার। আচ্ছা, মানে থাকে মানুষটা খুব সাধারণ ভাবে, কিন্তু বিশাল ব্যাপার। আমার প্রিয় লোক মাস্টার, এখন স্কুল থেকে বাড়ি গেল আর তুই বিভাসদা কথা বলছে বন্ধুর সঙ্গে, ইমোশনাল হয়ে গেছে। আমরা একটু মন্দির দেখছি, মন্দিরের ভেতরে ঢুকবো আমরা একটু।
দেখেছেন এই বিগ্রহ বহু বছর পুরনো, মদনমোহন যার নামে মন্দির। মন্দিরের কাজগুলো দেখুন একটু, যতটা পারছি ক্যামেরায় ধরে দেখাচ্ছি। অসাধারণ, এটাকে টেরাকোটার কাজ বলে। এগুলোই শাড়িতে যে হয়, এই কাজগুলো কিন্তু এই শাড়িতেই যায়। শাড়ি কেন, টেরাকোটার যত কাজ আছে, গয়না বলো, হ্যাঁ ঠিকই, অসাধারণ। বিষ্ণুপুরের আমাদের বাড়ির কাছেই, কিন্তু কখনো আসা হয়নি। শুনেছি টেরাকোটা পোড়া মাটির কাজ এখানে। বিষ্ণুপুরের যে অরিজিনাল যে বালুচরি শাড়ি, হ্যাঁ, সমস্ত এই ডিজাইনগুলো সেই শাড়ির মধ্যেই প্রতিফলিত হয়। তুই যখন দেখতে ওই শাড়ি তখন দেখবি সব এই ডিজাইনগুলো থেকে নিয়ে। আর রিসেন্টলি ওই ওই কল্যাণী সম্ভবত না তানিশ কে করেছে ওই এই ডিজাইন দিয়ে ইয়ে গোল্ড দিয়ে অর্নামেন্ট, হ্যাঁ তানিশ না কল্যাণী দেখতে হবে। তো ওরা এই সমস্ত এই ডিজাইনের উপরে এই যে কাজগুলো দেখছিস সমস্ত এবার এই বছর গত বছর এই সমস্ত কাজগুলি করেছে ওরা, এবং কপিরাইট নিয়ে এদের থেকে ধনতেরাসে বের করেছিল। এই যে এই লেখাটা দেখ, ঠিক বাংলা অথচ বাংলা নয়, মানে মল্লভূমির নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ ছিল। আচ্ছা, সেটা হচ্ছে এই যে সাদা কষ্টি পাথরটা দেখি কালো, এর উপরে লেখাটা বুঝতে পারবি একটু অন্যরকম ধরনের লেখা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। আর ডিজাইনগুলো দেখ, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজাইনগুলো তুলে দেখ, সমস্ত রাসলীলার সমস্ত প্যাটার্নগুলো সমস্ত রয়েছে এখানে সমস্ত। তুই আমাদের পুরীর ওই মন্দিরে যেমন দেখতে পাচ্ছি অন্যরকম একটা ব্যাপার, মানে কলা শৈলী। এখানেও দেখ ওই যে কালো পাথরটা দেখি যুদ্ধ হচ্ছে, এই এখানে দেখো যে গদা নিয়ে যুদ্ধ করছে। এই সমস্ত এক একটা টাইলসে এক এক রকম তোর ঘটনার বর্ণনা দেওয়া আছে। আর কি সূক্ষ্ম দেখ, এই যে ইয়েটা দরজার চূড়াটা কি সূক্ষ্ম কাজ দেখ, মানে এইটাকে তো মেইনলি পোড়ামাটির, তো পোড়ামাটি পোড়ামাটির মধ্যে এই আর্টটা কি করে ওরা ফুটিয়েছিল, মানে সত্যি অসাধারণ বানিয়ে তারপরে মাটিটা এটাকে ফুরিয়েছিল, এই টাইলস দিয়ে ফুরিয়েছিল, তারপরে এখানে লাগিয়েছিল। অসাধারণ। কোথাও কিন্তু তো দিয়ে দিই সিমেন্ট বালির ব্যাপার ছিল। আচ্ছা, হ্যাঁ, ওই উপরেগুলো বোধহয় মেরামত করা আছে। আর এখানে কি বললে কীর্তন হয়? হ্যাঁ, এখানে একটা জায়েন্ট কমন্ডল আছে। হ্যাঁ, এই দিকটা তো এরকম ছিল, তাই তো? হ্যাঁ, এই দিকটা এরকম নষ্ট হয়ে এ করে দিয়েছে, বহু বছর পুরনো। সাধকের দেখা খিলারের উপরে যুদ্ধের কথা বললাম না, যে পশু পাখির ইয়ে করা, তোর এই শিকারে যাওয়া, সবগুলো রয়েছে। 1694 খ্রিস্টাব্দ, বাবা, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, মানে 800 বছর আগে। 800 বছর আগে? হ্যাঁ, 800 বছর আগে। আমরা এই মন্দির দেখে বেরিয়ে যাচ্ছি। অসাধারণ কাজ। আর বেরিয়েই চায়ের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে।
বিভাসদা বেরিয়েই চা? হ্যাঁ, ভান্ডুর দোকানে এলে চা খাওয়া না খাই ছাড়ে না তো। তাই মুশকিলটা এটাই হচ্ছে, ভান্ডুর এই দোকানটা, ভান্ডুর ওই ছিন্ন মস্তার দোকানটা, ভান্ডু এখন ওই দোকানে যায় না, শরীরটা ভালো না। ওখানে একটা দোকান আছে বড়, এটাই ওদের মেইন জাম্প, পিছনে বাড়ি ওদের। ওর গোডাউনটা দেখলে তুই অবাক হয়ে যাবে, এরকম 4টে দোকান সময় গোডাউন। বাবা, বাজবে ভালো, হালকা, করে দেখার দরকার নেই, অত করে দেখার দরকার নেই। আমরা দাদার দোকানে এসেছি, প্রচুর ভ্যারাইটি রয়েছে, সব টেরাকোটা, সব টেরাকোটা। যারা কেউ যদি ফোনে অর্ডার দেয় আপনারা পাঠিয়ে দিতে পারেন না, সেই ব্যবস্থা আছে না? হ্যাঁ, ধর্মতলা থেকে রিসিভ করে দেবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, সেটাই। মানে প্যাকিং করে সুন্দর করে সাজিয়ে আপনার করে দেবেন, ভাঙার কোনো ব্যাপার নেই তো? আচ্ছা, আমরা মদনমোহন থেকে বেরোলাম, এখন আমরা যাবো হচ্ছে, দাদা কোথায় যাবো? রাজবাড়ি। রাজবাড়ি যাবো? হ্যাঁ, রাজবাড়ি, ছিন্ন অবস্থা, মদনমোহন। মদনমোহনটা তো দেখলাম, রাধেশ্যাম। এখন ঠিক কোথায় ঢুকবো? এখন রাজবাড়ি ঢুকবো। এখন রাজবাড়ি ঢুকবো, মিনময় মন্দির। আচ্ছা, আমরা এখন রাজবাড়ি মিনময় মন্দির ঢুকবো। চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগছে, কারণ এই ঐতিহাসিক জায়গা দেখতে সবারই ভালো লাগে। দেখতে থাকুন। হ্যাঁ, লন্ডনের দোকান, এখানে লন্ডন তৈরি হচ্ছে। এটা হচ্ছে পাথরের রথ। আমি একটু দেখে নি, এখানে সম্বন্ধে একটু দেখে নি। ল্যাটেরাইট পাথরে নির্মিত এই রথ মন্দিরটি কাঠ নির্মিত রথের আদলে তৈরি। আচ্ছা, দেখুন এখানে পুরো রথটার সম্বন্ধে দেওয়া আছে। পাথরের রথ, অসাধারণ শিল্পকৃতি। হ্যাঁ, চলো আমরা পাথরের রথ দেখে নিলাম, এরপর আমরা যাবো কোথায়? এবার রাজবাড়ি ঢুকবো তো? চলো। এবার গড় দরজা, ওটা গড় দরজা। কোনটা গড় দরজা? আচ্ছা, ওটা হচ্ছে গড় দরজা। আচ্ছা, অনেকগুলো মন্দির আছে। আচ্ছা, ওখানে ভেতরে অনেক মন্দির আছে। এটা হচ্ছে গড় দরজা। মানে এখানে আগে দেয়াল ছিল তো বোধহয়? হ্যাঁ, এটা ঘেরা ছিল তো আগে, এখানে ঢুকতো, এখন আর ঢুকতে দেয় না। আর ওইটা হচ্ছে পাথর দরজা। এখানে কামানটা ফাটে। এখানে কামান থাকে? হ্যাঁ, এখানে কামান ফাটে, তারপরে অষ্টমী পূজা শুরু হয়। আচ্ছা, আচ্ছা, এটা কোন রাজার এটা এই দুর্গটা ছিল? দুর্জন সিং। আচ্ছা, শেষ রাজা কালীপদ সিংহ ঠাকুর মৃন্ময় দুর্গা মন্দিরে দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখন যাচ্ছি এই দুর্গের ভেতর দিয়ে। এটা পাথর দরজা।
মহারাজা বীর হাম্বির উদ্যান। এই হচ্ছে রাজার বাড়ি, যে রাজার বাড়ি, এই রাজার বাড়ি। না ঢোকা যাবে না, এই না না এই পর্যন্ত যাওয়া যাবে তো, গেট পর্যন্ত যাওয়া যাবে তো। এই হচ্ছে রাজার বাড়ি, কি অবস্থা। হ্যাঁ, যে রাজার এত প্রাসাদ মহল, তার বাড়ি দেখুন কি অবস্থা। এই হচ্ছে রাজার বাড়ি। ভেতরে ঢোকার অনুমতি নেই, নাহলে ভেতরে ঢুকে দেখাতাম, বাট অনুমতি নেই, লেখা আছে বিনা অনুমতি প্রবেশ নিষেধ। চলো, হচ্ছে মিন্ময়ী মাতার মন্দির। জগৎ 303 মল্লাব্দ, আর বাংলা হচ্ছে 404। এখন হচ্ছে বাংলা হচ্ছে তোর 1435-36। এটা দেখায় ঘুরে পরে ঢুকি, এখানটার পেছনে আরেকটা মন্দির আছে। হ্যাঁ, সবচেয়ে জাগ্রত এটা মন্দির। বিশেষ কারণে আমরা ঠাকুরের ছবি নিতে পারবো না এখানে, কিন্তু এখানে আমরা যে পুকুরের কাছে যাচ্ছি, এটা হচ্ছে 7 তলা গভীর পুকুর, মানে এখানে রানী স্নান করতেন। ওটা বলে হাওয়া মহল, রানী এখানে চান করে ওখানে তুলছে। এই নিচে জল দেখতে 7 তলা গভীর মন্দির। আর ওই যে দেখা যাচ্ছে ওখানে হাওয়া মহল, ওখানে রানী স্নান করে চুল শুকাতেন। ওটা হাওয়া মহল, ওপারে যেটা আছে সেটা হাওয়া মহল। হাওয়া মহল, রানী এখানে চান করে হ্যাঁ, ওখানে গিয়ে চুল শুকাতে। আচ্ছা, দেখার তো কোনো জায়গা নেই। না না না, আর যাবার না, যাবার না। হ্যাঁ, যাওয়া যাচ্ছে না। ওই যে সিঁড়িটা আছে দেখছি, ওই যে সিঁড়িটা, হ্যাঁ ওই যে সিঁড়িটা। হ্যাঁ, যতটুকু দেখানো যায় আমি দেখাচ্ছি। এইদিকে আসুন, এইদিকে। এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে হাওয়া মহল আছে। ওইটা হাওয়া মহল। আচ্ছা, এই পুকুরটা 7 তলা গভীর পুকুর। খুবই জাগ্রত। এখানে কামানগুলো তো এখনো চলে বললে তুমি? হ্যাঁ, পুজোর সময় অষ্টমীর দিনকে কামাল দেগে পুজো শুরু হয়। পুজো শুরু হয় এখানে 3বার পরপর 3টে কামাল দেওয়া হয়। আচ্ছা, ওই একদম ওই উপরটাই, ওই যে সামনে উঁচু জায়গাটা। অষ্টমী, নবমী, বিজয়া দশমী 3 দিন কামান দেখা হবে। আচ্ছা, বড়টা হবে অষ্টমী, হ্যাঁ, আর ছোট গেঠাগুলো ফাটবে 2 দিন। না, এটা এত বছর পুরনো কামান এখনো ফাটে? হ্যাঁ, আবার দরমাজাটা দেখো, ওদের জং ধরে। বাহ, বড় কামান। আচ্ছা, অসাধারণ ব্যাপার। বড়দিভাই এখানে বসে আছে সুন্দর গাছের তলায়, বিশাল বড় বট গাছ। 1028 বছর বয়স গাছটার। তাই? আচ্ছা, হ্যাঁ, 404 খ্রিস্টাব্দ, এখন 2425, এই 2025। প্রথম দুর্গাপূজা, এশিয়ার প্রথম দুর্গাপূজা এখানে হয়েছে। বাবা রে, বাবা, আচ্ছা, ওই জন্য ঘাড় কাত করে আছেন। মানে সেই যুদ্ধটা জাস্ট শেষ হয়েছে। আচ্ছা,
তাহলে মা যখন মানে মহিষাসুর বধ করছেন তখন তো মাকে তো হেলতে হচ্ছে, হ্যাঁ ত্রিশূলটা তো বুকে দিচ্ছেন, হ্যাঁ সেই জাস্ট সেই মুহূর্তটাকে ধরা। ওই এইটাই যে বিশেষত্ব, এটা যে খাট করে আছে বিশেষত্ব মার সময় দেখছে মা যখন মহিষাসুর বধ করছেন তখন এটা আর একটা মন্দিরে ঢুকছি আমরা। রাধাশ্যাম মন্দির, এটা শ্যামরায় রাধেশ্যাম, রাধাশ্যাম মন্দির। শ্যামরায় রাধেশ্যাম, অনেক মন্দির। ওই আরেকটা মন্দির জোর বাংলো। এটা স্থাপিত হয়েছিল 1758 সালে। চৈতন্য ছিল। মোটামুটি পুরো দেওয়া আছে সবকিছু সম্বন্ধে। অনেক নষ্ট হয়ে গেছে, মেনটেনেন্স হচ্ছে। হ্যাঁ অনেক নষ্ট হয়ে গেছে, মানে এই মেনটেনেন্সটা অনেক আগে হলে ভালো হতো আর কি। তুলসী মঞ্চ অদ্ভুত। জোর বাংলো, দুটো ওইটা জোর বাংলো, মানে দুটো মন্দির একসাথে আছে, দুটো মন্দির একসাথে জোর বাংলো। মেনটেন হচ্ছে কিন্তু সেই আচ্ছা, এটা ভোগ কক্ষ ছিল। এর ইতিহাস আছে অনেক, আমরা জানি না কিছুই, মানে অ্যাটলিস্ট হ্যাঁ অনেক ইন্টারেস্টিং ইতিহাস। প্রত্যেকটা মন্দিরের পিছনে ইতিহাস, তার রচনাকাল, রচনা শৈলী, রচনা কি করেছিল, এভিডেন্স হলো, পাথর থেকে আনা হলো। এই পাথরগুলো ল্যাটারাইট পাথর, এই পাথরগুলো আমাদের এখানে পাওয়া যায় না। আচ্ছা, এই অঞ্চলটা এই পাথর পাওয়া যায় না। এই পাথরগুলো আনা হয়েছিল অ্যাকচুয়ালি মানে ওড়িশা ওরিয়েন্টেশনের যে ওই জায়গা থেকে। আচ্ছা, ওড়িশার ম্যাক্সিমাম মন্দির দেখবি এই পাথরের তৈরি, ল্যাটারাইট যেটাকে বলা হয়। হ্যাঁ হালকা পাথর হয়। খুব কি বলতো, এই যে পাথরগুলোর ভেতরে ফাঁপা টাইপের বলছো তো, অক্সিজেন ইয়ে হয়, সার্কুলেট করে। এই রেনোভেট করা হচ্ছে। হ্যাঁ এই কাজগুলো তো নষ্ট হয়ে গেছে। এটা ছিল নহবতখানা, এখানে এটা নহবতখানা। অদ্ভুত না, কি সূক্ষ্ম কাজ, সব নষ্ট হয়ে গেছে, কিন্তু কালের আঘাতে সব নষ্ট হয়ে গেছে। কাল ক্ষয় বলে না, কাল ক্ষয় করে নিয়েছে। কালের আঘাতে সব নষ্ট হয়ে গেছে, কিন্তু এই যে ইতিহাস বহন করে চলেছে যুগ থেকে যুগ। এই দেখো এখানে গাছের ময়ূর, হ্যাঁ ময়ূর আকার গাছ, এই গাছ, পাতা, ডাল, আমাদের রঙিন কিছু করাও ছিল। ছোট 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 টাইলসগুলোর মধ্যে দেখো মানে তোমার নানা রকম মূর্তি, পশু পাখি, পশু পাখির মূর্তি আছে, পাখিও আছে। এই দেখো এখানে নানা রকম পাখি, এই পাখি, এই পাখি, সমস্ত পাখি, ময়ূর আছে, এই পাখি, ময়ূরের ম্যাক্সিমাম ময়ূর আছে, অদ্ভুত। ম্যাক্সিমাম ময়ূর আছে।
এটা হচ্ছে জোর বাংলো। এটা তোর এখানকার এই অঞ্চলের এটা হচ্ছে মোটামুটি শেষ। এইবারে গিয়ে আমাদের সিদ্ধমস্তার পরে আরও কতগুলো মন্দির আছে, একটা দুটো তিনটে চারটে মন্দির আছে, সেইগুলোতে পুজো টুজো হয় না, কিন্তু সেগুলো আবার অন্য ভিউ, অন্য গল্প, অন্য তাদের ইয়ে। আচ্ছা, এইগুলোতে পুজো হয়? এগুলো কোনোটাই পুজো হয় না। আচ্ছা, এটাতে পুজো মাঝে মাঝে হয়, আর তো ওখানে দেখলে মদন মোহনের পুজো হয়। হ্যাঁ, আর ওইখানে ওইটা আলাদা পার্ট, মানে এটা একটা মোটামুটি এই অঞ্চলটা শেষ হয়ে গেল। আচ্ছা, এখানে যতগুলো মন্দির দেখলি ছিন্নমস্তা সরি আমাদের মিনভূমি ওরিয়েন্টেশনে শেষ হয়ে গেল। এরপর আমরা ছিন্নমস্তা দিয়ে গেলে ওখানে আবার 4-5 আরো কিছু মন্দির আছে, টেরাকোটার মন্দির আছে, যেগুলো মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া টেক ওভার করেছে, কিন্তু পরিত্যক্ত। আচ্ছা আচ্ছা। এখানে জোর বাংলোর মানে কেন এটা নাম হলো বা কি আছে এখানে লেখা আছে, একটু ভিডিওটা স্টপ করে বা পজ করে দেখে নেবেন আপনারা। আমি জাস্ট তুলে নিচ্ছি, কারণ আমি জানি না হিস্ট্রিটা ভালো। এখানে কোথাও পুজো হয় না, এটা তো পুজো হয় না, কিন্তু এই যে টেরাকোটার কাজগুলো রয়েছে এগুলো আমি শুনছিলাম এটা রামায়ণের যত ঘটনা আছে সেগুলো বর্ণনা দেওয়া আছে। দেখুন, একটু ভালো করে দেখুন, সব রামায়ণের বর্ণনাগুলো রয়েছে এখানে। আমাদের জোর বাংলো দেখা হয়ে গেল, তো এবার আমরা মেবি হোটেলের দিকে যাব বা অন্য কোথাও যাবো, দেখি বিবাসদা কি বলে দেখিনি। তো বেশ ভালো লাগলো, বেশ ঐতিহাসিক একটা শহর, আর ভালো লাগলো। চলুন দেখতে থাকুন। আর আমাদের সঙ্গে নান্দুদারাও চলে এসছে, আর এখানে কফি খাওয়া চলছে, মানে বাড়ি থেকে কফি বানিয়ে, নান্দুদারা এখানেই থাকেন, বাড়ি থেকে কফি বানিয়ে এখানে খাওয়া হচ্ছে টোটোর মধ্যে। এই মন্দিরটা আমরা এক্ষুনি দেখে গেলাম, এই মন্দিরটার একটা মানে উল্লেখ্য পয়েন্ট আছে। আমি জাস্ট এটা জিজ্ঞেস করবো, আমাদের নান্দুদাকে এতক্ষণ ধরে বলছিলাম, নান্দুদাকে ক্যামেরার সামনে আনছি, উনি একটা ছোট্ট টিপস দেবেন, ইনফরমেশন দেবেন, যেটা আমাদের জানা ছিল না। নান্দুদা, টিপসটা একটু বলো, মানে ইনফরমেশন একটু বলো। এই বিষ্ণুপুর মেলা উপলক্ষে একদম প্রথমের দিকে এই মন্দিরের ঢুকতে ডান দিকের বারান্দাতে ওস্তাদ আমজাদ আলী খান হ্যাঁ এখানে বসে সেতার বাজিয়েছেন। অসাধারণ, মানে বারান্দাটা কি ওই দিকটায়? ওই দিকটাতে। আচ্ছা, ওই পাঁচটা দিকটা তো? ওই পাশটাতে। আর আচ্ছা আচ্ছা, সেটা মানে অপূর্ব একটা দৃশ্য, পেছনে মন্দিরটা অসাধারণ, মানে আলোয় ঝলমল করছে, আর আমজাদ আলী খান বসে ওখানে বাজাচ্ছেন, ঘন্টার পর ঘন্টা বাজিয়ে। অসাধারণ অসাধারণ, মানে এই নলেজটা ছিল না কিন্তু আমাদেরকে। জায়গায় এলে সেখানকার রেসিডেন্টে কেউ যদি থাকে, তার থেকে যত ভালো ইনফরমেশন পাওয়া যায় অন্য কোথাও গেলে পাওয়া যায় না। তো এটা কিন্তু একটা সংযোজন আমার ব্লগে, যে এখানে আমজাদ আলী খান সেতার বাজিয়েছেন ঘন্টার পর ঘন্টা। এটা কি কোনো মেলাতে? হ্যাঁ, বিষ্ণুপুর মেলা। এটা বিষ্ণুপুর মেলাতে শুরু হয়েছে, হবে 23শে ডিসেম্বর থেকে, আবার শুরু হবে। আমরাও ডিসেম্বরে এসেছি, 23শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত মেলাটা হয় আর কি। আমরা একটু আগে এসে গেছি, যাই হোক। তো এটা একটা ভালো ইনফরমেশন, থ্যাংক ইউ। শ্যামরায়ের মন্দির, 5টা চূড়া, মানে 5 চূড়া অথবা শ্যামরায়, যে যেটা যেভাবে বলে আর কি, তাই তো? শ্যামারায় মন্দির। বর্দি ভাই, এখানে কি আর কি ইতিহাস আছে? হ্যাঁ, আর কোনো ইতিহাস নেই এখানে? আর কিচ্ছু ইতিহাস নেই? আছে অনেক ইতিহাস, কিছু না বলা কথা। বালুচরির যে সমস্ত হ্যাঁ আমরা শাড়িতে দেখতে পাই, হ্যাঁ, সব কাজগুলোর থেকেই ওরা শাড়িতে। তো সব বিষ্ণুপুরের সব মন্দিরে যা কাজগুলো আছে বালুচরিত, এই কাজগুলো তো আছে। এগুলোই করে, একই রকম কাজ তো। সুন্দর
কি ওই রামায়ণ মহাভারতের গল্প। হ্যাঁ, তো সুন্দর প্যাটার্নটা কিন্তু এই যে থামের প্যাটার্নগুলো কিন্তু সব একই রকমের, এই দরজার ডিজাইনটা সব একই রকমের। রাজারা এতই মন্দির করে নিজেরা ভাঙা বাড়িতে থাকছে। এটা ছিন্নমস্তা নয়। না না, এটা চেনা অবস্থা না, এটা তো আমি চেষ্টা করছি মন্দিরগুলো ওকে একটু ভালো করে দেখাতে। এখন ইতিহাসটা আমার জানা নেই, কারণ আমরা গাইড নিইনি, ইতিহাসটা অতটা ভালো করে আমরা জানি না এখানে কি মন্দিরে কি। গাইড নিলে হয়তো আরো ভালো করে জানা যেত, তাই তো? কিন্তু আমার চোখ ভরে আমরা দেখছি, একটা অদ্ভুত ভালো লাগা আমাদের ইতিহাস। বাড়ির এত কাছে এত সুন্দর একটা জায়গা, কত বছর ধরে ভেবেছি এখানে আসবো, বিভিন্ন কারণে আসা হয়ে ওঠেনি, কিন্তু যখন এলাম এত ভালো লাগছে। মানে সেই ভোর 3:30 থেকে আজকে আমাদের দিন শুরু হয়েছে, কিন্তু মনেই হচ্ছে না বলো দিন শেষ হতে চললো। কোনো এক্সশন নেই, কিচ্ছু নেই, ভীষণ এনজয় করছি। আর সবাইকে বলবো, জানি সবাই ঘুরতে ভালোবাসেন, ঘোরেন, তবুও বলবো বাড়ির খুব কাছাকাছি বিষ্ণুপুর, বাঁকুড়া খুব কাছাকাছি। আপনারা সবসময় শুনেছেন, বইতে পড়েছেন, বাট একটু এসে দেখে যান। বাংলার এই স্থাপত্য শিল্পকলা কত সুন্দর ছিল, কত ভালো, আর কালের আঘাতে সব নষ্ট হয়ে যাচ্ছে। পুরো নষ্ট হয়ে যাওয়ার আগে একটু দেখে যান, পরে আফসোস হবে। অসাধারণ শিল্পকীর্তি, অসাধারণ মল্ল রাজাদের। দেখতে থাকুন, আমি যতটুকু পারছি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। আর আমি এখানে এসে যে ডিটেলসটা দেওয়া আছে, এই যে সৌধগুলো বা এই যে লেখাগুলো, আমি ওটা দিয়ে দিচ্ছি, তো আপনারা একটু দেখে নেবেন, পজ করে ভিডিওটা, ওর সম্বন্ধে বলা আছে, দেখে নেবেন। ছিল বিষ্ণুপুরের রাজারা অরিজিনালি ছিল শাক্ত, কালীর উপাসক ছিল। আচ্ছা, তো বিষ্ণুপুরে যে এত মন্দির, এই সমস্ত বিষ্ণু মন্দির, তার কারণ হচ্ছে, তো রাজারা যেমন শাক্ত ছিল, রাজারা প্রচুর লুটতরাজ করতেন। আচ্ছা, বিভিন্ন রকম সম্পদ নানা জায়গা থেকে তারা লুট করে আনতেন। বেশ। তো বিষ্ণুপুরের রাজা সম্ভবত রঘুনাথ মল্লর কাছে খবর আসে যে বিষ্ণুপুরের ওপর দিয়ে কয়েকটা গরুর গাড়িতে করে কতগুলো বড় বড় বাক্স যাচ্ছে, তো সেগুলোই নাকি রত্ন পেটিকা, মানে বললো যে রত্ন পেটিকা যাচ্ছে, প্রচুর রত্ন মানে ধন সম্পত্তি আছে। তো রাজা লোক লস্কর লাগিয়ে ওই রত্ন পেটিকা সমস্ত লুট করে নিল। লুট করে যখন রাজপ্রাসাদে নিয়ে গেল বাক্সগুলো খুলে দেখলো যে বাক্সগুলোর ভেতরে শুধু পুঁথি, আর কিছু নেই, শুধু পুঁথি, পুরোনো সমস্ত সেই তালপাতার উপরে লেখা সব পুঁথি। বেশ। তার বেশ কিছুদিন পরে শ্রীনিবাস আচার্য, মানে যাকে আমরা খুব মানে বিখ্যাত পণ্ডিত বলেছিলেন বৈষ্ণব ধর্মে, তিনি এসে রাজপ্রাসাদে রাজার সঙ্গে দেখা করলেন, বললেন মহারাজ, আমার এই পথে আমার রত্ন পেটিকা যাচ্ছিল, সেগুলো আমার লুট হয়ে গেছে। বললো আপনার রত্ন পেটিকা, আপনার কি রত্ন ছিল? বললো রত্ন কিছু ছিল না, আমার এখানে পুঁথি ছিল। তো বললো যে তো পুঁথিগুলো, রাজা দেখালো যে এইগুলো, বললো হ্যাঁ। তো বললো আচ্ছা, এই পুঁথিগুলোর ব্যাখ্যা আপনি দিতে পারবেন? তো শ্রীনিবাস আচার্য 3 দিন ধরে রাজপ্রাসাদে উপস্থিত থেকে সেই পুঁথির ব্যাখ্যা দিয়েছিলেন। ব্যাখ্যা শোনার পরে রাজারা নিজেদেরকে বৈষ্ণবে রূপান্তরিত করে দিলেন, বৈষ্ণব ধর্মে তারা দীক্ষা নিলেন। ওই জন্যই রাজারা এত মন্দির বানিয়েছেন। বিষ্ণুপুরের রাজবাড়ি বলে তেমন কিছু নেই, উল্লেখযোগ্য কিছু। হ্যাঁ, একচুয়ালি রাজবাড়ি বলে কিছু মন্দির প্রচুর আছে, মন্দির বানিয়েছেন। ওই জন্যই বিষ্ণুপুরে এত বিষ্ণু মন্দির, মানে এত। ওহো, আর বিষ্ণুপুর নামটা কি এই বিষ্ণু মন্দির আছে বলে বিষ্ণু? আচ্ছা, তারপর থেকে রাজারা আর কি সব এই বিষ্ণু মানে কৃষ্ণের উপাসক হয়ে গেলেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মল্ল রাজাদের মল্লভূম। আচ্ছা, তারপর থেকে এটা বিষ্ণুপুর নাম হয়েছে। আচ্ছা, অসাধারণ অসাধারণ, প্রতিটা জায়গায় একটা অদ্ভুত ইতিহাস আছে। থ্যাংক ইউ নন্দদা, এত ভালো একটা ইনফরমেশন দেওয়ার জন্য। প্রত্যেকটা মন্দিরের মধ্যে যে টেরাকোটার যে কাজগুলো আছে, যে টাইলস গুলোর মধ্যে, টেরাকোটার মধ্যে যে গল্প, হ্যাঁ, ইতিহাস এবং পুরাণের গল্প, রাজাদের গল্প, তাদের জীবন, কিছু রামায়ণের গল্প আমি দেখলাম, কিছু রামায়ণও আছে দেখলাম, রামায়ণ মন্দিরে মহাভারতের সমস্ত রকম কাহিনী। আচ্ছা আচ্ছা, বিশ্বের সরসজ্জা থেকে আরম্ভ করে সব ওই প্লেটগুলোর মধ্যে। আচ্ছা আচ্ছা, আর এটা তো কোনো সিমেন্ট দিয়ে তৈরি করা নয়, মানে এই যে প্লেটগুলো লাগানো, যেটা বিভাসদা বলছিলে, এগুলো মানে চুন সুরকি দিয়ে লাগানো আর কি, আবিষ্কারই হয়নি। অদ্ভুত না, এত বছর ধরে এগুলো সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। অসাধারণ ইতিহাস। আমরা ঘুরতে ঘুরতে এসেছি বিষ্ণুপুর সিল্কের একটা দোকানে।
দোকানটার নাম কি যেন দেখলাম আমরা? অনুভব। তো আমরা এখানে কিছু শাড়ি দেখছি, আর এখানে কি করে শাড়ি তৈরি হয় তার ওই জায়গাটাও রয়েছে, ওখানে কি মানে শাড়ি হচ্ছে, ওখানে তৈরি হচ্ছে, সেটাও আমি আপনাদের দেখাবো। আগে একটু দেখে নিন শাড়ির দোকানের শাড়িটা, দেখুন কি অসাধারণ সব শাড়ি। এই শাড়িটা কি শাড়ি দাদা? আচ্ছা, শাড়িগুলো শুধু দেখুন, মানে যাদের শাড়ির ন্যাক আছে তারাই বুঝতে পারবে, তাছাড়া বাকিদের একটু অস্বস্তি হবে আর কি, তাই তো? হ্যাঁ, যেমন তোমার দূরে বসে আছে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, প্রিন্স একটু পাওয়া যায়। হ্যাঁ, যত দেখবেন চারিদিকে শুধু শাড়ি, শাড়ির দোকানে শাড়ি দেখা যাবে। আচ্ছা, সবাই দেখতে থাকুন, শাড়ি দেখাক। ফুলগুলো দেখুন, আমরা শাড়ি কি করে তৈরি হয় সেটা দেখতে এসে ফুল দেখছি। এদিকে চলে আসে, এদিকে চলে আসে। আমরা এখন শাড়ি যেখানে তৈরি হয় সেখানে যাচ্ছি। বালুচরি বলেছেন? হ্যাঁ, এটা দিয়ে নকশাটা করা দেখি। আচ্ছা, আগে ড্রয়িং করতে হয়, ওই ড্রয়িং করে ওই ড্রয়িং দেখে দেখে ওই মানে আমরা হিসাব আছে সেই হিসাব অনুযায়ী এই ফুটোটা করতে হয়। হ্যাঁ, ওই ছেদ করে আমরা ডিজাইনটা তোলা হয়। আরে লাভলি, অসাধারণ। প্রত্যেকটা কালার আলাদা 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 ডিজাইন আচ্ছা, এখানে কি হচ্ছে? এটা কি হচ্ছে? হ্যাঁ, ওয়েট। আচ্ছা, এই বালিতে ওয়েটটা মাপছে, ওয়েট মাপছে। ও টান রাখার জন্য। ও আচ্ছা 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 আচ্ছা, এই ওয়েটটা যে এগুলো সব বালি ভরা আছে, এগুলোতে ওয়েট, এই সুতোর ওয়েটটা রাখার জন্য এগুলো ভরা হচ্ছে। জানতামই না আমি এটা। আমি প্রথম দেখছি। তাঁত বোনা হচ্ছে, বাংলার তাঁত। ছবি দেখে দেখে এখানে ঘরগুলো রয়েছে, হিসাব আছে, ঘরগুলো হিসাব করে হিসাব অনুযায়ী এখানে পুরো করতে হয়, ডিজাইন তুলতে হয় বোর্ডের মধ্যে। আচ্ছা, এইটা এটা দেখে ডিজাইন? হ্যাঁ, এটা ডিজাইন। হ্যাঁ, আগে এই ড্রয়িং করতে হয়, হ্যাঁ, দেখে নিতে হয়, তারপরে এই যে ঘরগুলো দেখছেন, হ্যাঁ, এই পুরো ছেদ করা আছে, হ্যাঁ, এটা হিসাব আছে, সেই হিসাব অনুযায়ী সেই আমাদের আলাদা আলাদা ডিপার্টমেন্টের লোক আছে, সেই কারিগর আছে, তারা আছে, তারা আমরা ওই নকশাটা তুলবে। এটা তুলবে কোথায়? এই বোর্ডের এই বোর্ডগুলোতে তুলবে। ছেদ করা আছে। আচ্ছা, এবার এই থ্রেডগুলোতে লাগানো থাকে হচ্ছে ওইখানে, ওইখানে। উনি যখন এটা বুনছেন, ওই পায়ে টিপছে, পায়ে প্যাডেল করছে, পায়ে প্যাডেল করছেন, সুতো উঠছে, হ্যাঁ, আর হাতে এই যে বুনছে। আচ্ছা, এই হাতে বুনছে মানে শাড়ি প্লাস কাজ একসাথে হয়ে যাচ্ছে। ও অসাধারণ। মারা যেটা মাত্রা যাচ্ছে
কপার কালার ছিল না এটা? এটা হচ্ছে লাইনিং, এই সুতোটাকে তুলছে, ও আচ্ছা। পায়ে প্যাডেল করছে। হ্যাঁ নিখুঁত, মানে শরীরের মধ্যে নিখুঁত থাকতে হবে, তবে কাজটা করে। ও মানে একটা খড় থাকলে, হাতে যদি খড় থাকলে সুতোটা ছিঁড়ে যাবে। ও এইরকম কাজ মানে পরিষ্কার, বা চোখের দৃষ্টিটা ঠিক থাকতে হবে, নাহলে কাজ করা যাবে না। কাজ করা যাবে না। এটা হচ্ছে টানা। একটু যদি ডিজাইনটা কোথাও যদি চেপে যায়, নষ্ট সাইডে ইয়া হবে, আবার প্রথম থেকে ইয়া করতে হবে। ও ডিজাইন এটা তো বলি যদি কোথাও জলে ভিজে হবে, যাতে ভালো না হয়ে যায়, ওটা বললে জলে ভিজে তারপর কাজ হবে। জড়িগুলো কিসে ভেজানো আছে? জলে। জলে ভেজানো থাকে, কালো হবে না। আচ্ছা আচ্ছা, এইগুলোকে জলে ভেজানো থাকে জড়িগুলো, যাতে জড়িগুলো কালো না হয়। এখানেও একটা হচ্ছে। চেক করা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানেও একটা রং। এই শাড়িটা হচ্ছে কালো কপার কম্বিনেশনে, আর এটা হচ্ছে ব্লুয়ের সাথে ঘিয়ে ঘিয়ে সুতোর কম্বিনেশন। আচ্ছা তো শুনেছি। হ্যাঁ, টানা হচ্ছে পায়েরটা, তাই তো? না, এইটা হচ্ছে টানা। আচ্ছা ওনাকে জিজ্ঞেস করুন আরেকটু। হ্যাঁ। না না করা যাবে না। টানা কোনটা? পায়েরটা দাদা, পায়েরটা টানা এই রয়গুলি যে কালারটা, ওটা টানা বলে। না, ওই যেটা টানা হচ্ছে যেটা বানাতে যেটা মশলা যাচ্ছে, যেটা মাকুটা যাচ্ছে এখান থেকে ওদিকে, এদিক থেকে ওদিকে, ওটাকে বানা বলে। টানা বানা। আচ্ছা ডিজাইনটা যে আপনার তৈরি করা হয় সেটা ওই যে ছবি দেখানো, ফুটো ফুটো তুলবে, একটু ভুলে গেলে তো রসে চেঞ্জ হয়ে যাবে। বাবা, এখানে প্লেন জল দিয়ে জল পালিশ হচ্ছে, এটা জল পালিশ। প্লেন জল আসছে না, সুতোটা চিপ দেওয়া থাকে তো, চিপটা তুলে দেওয়া হবে। অন্য কিছু নেই। অসাধারণ। এই একটা শাড়ি করতে কতদিন লাগবে সময়? 7 থেকে 8 দিন না? যেরকম ডিজাইন হয় সেরকম সময় লাগে। এই আচ্ছা। লম্বা কাঠের জিনিসটা কি দাদা, যেটা দিয়ে আপনি বাঁধছেন? কাটানি বলে, কাপড়টাকে টান দেওয়া থাকে। ও আচ্ছা। যাতে সুতোর ইয়েটা ঠিক থাকে। হ্যাঁ। দেখো কি সুন্দর হয়ে গেল। বাংলা তাঁত। তার তো নয়, তাঁত মানে বাংলা বালুচুরি। বালুচুরি তো বাংলার। চলো না, আমি ওটা দেখছি, আমি ওটা টানছে, ওটা দেখছি। সুন্দর জিনিস দেখলাম দা, থ্যাংক ইউ। খুব সুন্দর জিনিস দেখলাম, খুব সুন্দর দারুণ লাগলো। মানে এর কোনো আমার অভিজ্ঞতাই ছিল না। শাড়ি তো কেনা হয়, কিন্তু শাড়ি কি করে তৈরি হয় এটা কোনোদিন মাথাতে আসে। আমরা জানি না না হ্যাঁ, দাদা, এটা কি ফুল? এই হলুদ কমলা এইগুলো কি ফুল? অনেক রকম আছে তো। নাম জানি না। না না, ফুল আমাদের কেনাকাটা হয়ে গেল। অনুভব থেকে অনুভব নিয়ে গেলাম, অনুভব থেকে অনুভব নিয়ে কেনাকাটা করে যাচ্ছি। আর এরা সবাই টোটোতে উঠে পড়ছে। তো আমি নামদুদার সঙ্গে বাইকে যাব, কারণ আমি সবসময় বাইক ভালোবাসি, আর চান্স পেলে কে ছাড়ে। তারপর আবার রয়্যাল এনফিল্ড, তাই তো নামদুদা? চলুন দেখতে থাকুন, আমরা এখন হোটেলে যাচ্ছি।
আমরা চলে এসেছি আমাদের লজের সামনে। এই যে আমাদের মোনালিসা লজ, আর আমি আর নাম তো দাঁড়িয়ে আছি। আর ওদের টোটোরা আসছে, আসুক টোটোরা, তারপরে আমরা ঢুকবো। নাম তো আর ঠান্ডা লাগছে না, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, বিশ্বাস করবেন না। এখন বিষ্ণুপুরে যা ঠান্ডা, মোটামুটি কলকাতায় যারা ঠান্ডাতে অভ্যস্ত তাদের অবস্থা খারাপ আছে, তাদের অবস্থা খারাপ আছে। আমারই তো আজকে 12-13 হবে। আজকে 12-13 হবে না? হ্যাঁ, 100%। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, মানে বাইকে আসছি পুরো নাকে মনে হচ্ছে নাক কেটে চলে যাচ্ছে, হেভি ঠান্ডা। দেখতে থাকুন আমাদের ব্লগটা, নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। আর এই ব্লগের স্পেশালিটি হচ্ছে আপনাদের শাড়ি তৈরি হওয়া, বালুচরী শাড়ি কী করে তৈরি করে সেটা আমি দেখানোর চেষ্টা করলাম। আমি জানি খুব অল্প দেখালাম। আর আমাদের এই ট্রিপে স্পেশাল পাওনা হচ্ছে নান্তুদার থেকে আরও অনেক গল্প শোনার আছে, আরও আমরা অনেক গল্প শুনবো, খুব ইন্টারেস্টিং গল্প বলছে নান্তুদা। দেখতে থাকুন, চলুন। আমরা একটু বেরিয়েছি রাত্রিবেলা খাবারটা অ্যারেঞ্জ করতে, আমি আর বিভাসদা। নান্তুদারা চলে গেছে, আর আমরা রাত্রিবেলা, কারণ আমাদের হোটেলে বললো রাঁধুনি আসেনি, তাই হোটেলে খাওয়া হবে না, মানে ওরা রান্না করেনি কিছু গেস্টদের জন্য। তো আমাদেরকে খাবারটা এখন অ্যারেঞ্জ করতে হচ্ছে বাইরে থেকে। ভালোই হলো, এখানে আমরা কি চাউমিনটা খেয়ে নেবো রাত্রিবেলা। আমার ইচ্ছা আছে চাউমিন খাওয়ার। বন্ধুর দোকান আছে এখানে, একটা স্ন্যাক্স কাউন্টার আছে, হ্যাঁ, মুখরোচক বলে, হ্যাঁ, বাবলুদা। তো আমরা এখন বাবলুদার দোকানে যাচ্ছি। বেশ ভাল লাগছে, কিন্তু বেশ ঠান্ডায় খাবারটা জমে গেছে পুরো জমজমাট। বিষ্ণুপুর ঠান্ডা, হ্যাঁ বেশ ভালো ঠান্ডা। হ্যাঁ, জমজমাট বিষ্ণুপুর বলো। চলুন দেখতে থাকুন এই চাউমিনের দোকান। বিশিষ্ট বিষ্ণুপুর, বিশিষ্ট, হ্যাঁ, বিশিষ্ট বিষ্ণুপুর। আশা করি আপনাদের আজকের ব্লগটা ভালো লেগেছে। আর আমাদের চেষ্টা থাকে খুব একটা ভালো ব্লগ আপনাদের কাছে দেওয়া, জানি না কতটা পেরে উঠি, চেষ্টা করি। আর আমি আর সুলগ্না সবসময় চিন্তা করি যদি আপনারা একটু ভালো ভিডিও দেখতে পারেন, তার জন্য আমাদের মাধ্যমে তার জন্য আমরা যতটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, দিই, যতটা পাই দিই। তো যদি আমাদের ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে আমাদের বিষ্ণুপুরের ফার্স্ট ডে শেষ হলো, আমরা প্রচণ্ড ক্লান্ত। সকাল প্রায় কটার সময় উঠেছি আমরা? আজকে আমরা দিন শুরু করেছি সকালবেলা, তখন 3:30 বাজে, 3:30 থেকে। তো সারাদিন প্রচুর ধকল, মানে একটু আমরা রেস্ট নিইনি বলতে পারেন, কারণ এসেই আমরা স্নান করে খেয়ে দিয়ে আবার ঘুরতে চলে গেছি, মানে বেরিয়ে সাইট সিন করতে চলে গেছি। এই জাস্ট কিছুক্ষণ আগে ঢুকলাম, রাতের খাওয়া দাওয়াটা হলো, এবার আমরা একটু রেস্ট নেব, মানে আজকে ডে এন্ড করবো এখানেই। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে কি করতে হবে? অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোন জিনিসটা বেশি ভালো লাগছে বা কোন জিনিসটা ভালো লাগছে না, তাহলে আমরাও বুঝতে পারবো যে আমাদের মানে কাজ কেমন লাগছে আপনাদের। একদম। তো দেখতে থাকুন, কারণ কালকে আমাদের কিন্তু আরেকটা জায়গায় যাওয়ার আছে, সকাল সকাল উঠতে হবে। তো কালকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে আমাদের কাছে, এবং মানে আমাদের কাছে তো অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে এক্সপিরিয়েন্সটা মানে নিতে চলেছি সেটা আপনাদের কাছে কিরম ভাবে তুলে ধরতে পারবো এবং আপনাদের কেমন লাগবে সেটাও একটা দেখার বিষয়। আমরা চেষ্টা করব যতটা ভালোভাবে তুলে ধরার, ততটা ভালোভাবেই তুলে ধরার চেষ্টা করব। আপনারা একটু ধৈর্য নিয়ে দেখুন, দেখতে থাকুন। আর একটা কথা বলি, আমার ব্লগ দিতে একটু দেরি হয়, কারণ নানা কাজ চাপ থাকে, তার মাঝখানে আমি এই ব্লগটা করি। তো প্লিজ এইটুকু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। সো আশা করব আপনারা যেভাবে সাপোর্ট করেছেন আগামী দিনগুলো আমাদের সেভাবেই সাপোর্ট করবেন। দেখতে থাকুন, আবার দেখা হচ্ছে কালকের একটা নতুন ফ্রেশ ব্লগের সাথে। ততক্ষণ জন্য টাটা, ভালো থাকবেন।